আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি একটা পোস্ট দিয়েছি যেখানে আমি লিখেছি যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। তার প্রেক্ষাপটটা কি? এমনি এমনি তো বলছেন না উনি যে মাথা উঁচু করে ফিরবো। তো তার প্রেক্ষাপটটা গতকালকে সৃষ্টি হয়েছে। আমি 19শে এপ্রিল একটা ভিডিও করেছিলাম যে ভারত শেখ হাসিনার হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে এবং তার হয়ে সওয়াল করবেন হরিশ সালভে। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। সময় তফাতের জন্য আমাদের এখানে খবরটি এসে পৌঁছায় রাতে এবং ফাস্ট পোস্ট খবরটা করে। সেখানে খবরের হেডিংয়ে লেখা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারের এই যে ফ্রড, এই খবরটি যখন এলো আর চক্রান্তমূলক, এই যে তাকে সরিয়ে দেওয়া, এটা মানছে না এবং আইসিজে এই মামলাটি ইউএন এর কাছে পাঠিয়ে দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। এই খবরটি যখন এলো তখন আমি ভাবলাম যে পূর্বের যে খবরটা আমি করবো ভেবেছিলাম সেই খবরটার থেকে এই খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন যা পারিপার্শ্বিক পরিবেশ, তাতে চারদিকে হাওয়া উঠে গেছে, যে কোনো দিন শেখ হাসিনা ঢুকে পড়তে পারেন। এখন ঢুকে পড়তে পারেন বললেই তো হবে না। ভারত ভেতরে ভেতরে খবর রাখছিল, হরিশ সালের ভেতরে ভেতরে খবর রাখছিলেন কবে কি হচ্ছে না হচ্ছে। তার ভিত্তিতে হরিশ সালভে একদিন শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছিলেন, কালকে জানতে পেরেছি। তারপরেই শেখ হাসিনা উনি বলেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব। অর্থাৎ তিনি জেনে গিয়েছেন যে তাকে আটকাবার পথ নেই। এবার ভারত কোন যুক্তিতে করছে? ভারতের যুক্তি একটাই, যে উনি যে বৈধ প্রধানমন্ত্রী, আমরা যে বৈধ প্রধানমন্ত্রী বলি, তার একটাই কারণ, তিনি কোনো রিভিশন দেননি, পদত্যাগপত্র তিনি দেননি। তাকে বিক্ষোভ করে, চক্রান্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, বলা হয় আপনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান। তিনি তখন ভারতে আশ্রয় নেন। ভারত বরাবর তাকে অতিথি হিসেবেই রেখে দিয়েছে। তখন থেকেই ভারত প্ল্যান করছিল আইনানুগ ব্যবস্থা নিয়ে কি করে করা যায়। তার সঙ্গে তো আরো উল্টো পাল্টো ব্যাপারগুলো জুড়লো। তারপরে বর্ডার ফেন্সিং হলো। এখন এই বর্ডার ফেন্সিং দেখার জন্য 5 তারিখ আসাম যাচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং 15 তারিখ বাংলায় আসছেন বর্ডার ফেন্সিং দেখতে, কাজকর্ম দেখতে। তো সেটা অন্য প্রসঙ্গ। এখন হয় ভারতবর্ষকে তার পদত্যাগপত্র দেখাতে হবে, অথবা আইসিজেতে যে ডেট পড়বে সেই ডেটে তাকে ওই পদত্যাগপত্র বাংলাদেশ সরকারকে দেখাতে হবে, বর্তমান সরকার। যদি পদত্যাগপত্র না দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে আইসিজে তাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করবে এবং ইউনাইটেড কাউন্সিলে রেফার করে দেবে। ইউনাইটেড কাউন্সিল কি বলবে? না, বৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতেই পারেন, কারণ তিনি তো জনগণের রায় নিয়ে আসছেন, তার তো পদত্যাগপত্র নেই। অতএব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যে রাস্তাটি খুঁজছিল ভারত, সেই রাস্তাটি পেয়ে গেছে। এখন এই যে খবরটা আমি যেটা বলছি, যেটা 19শে এপ্রিল আমি করেছিলাম, এবং আমার কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই খবরটা কিন্তু বাংলাদেশে এখনকার সরকার কিন্তু জানে, এবং পূর্বতন সরকার উপদেষ্টারা তারাও জানেন। এই জানার ফলে
একটা সবার মধ্যে ভয়ে একটা কাঁপুনি ধরেছে। এ বলছে আমি জানতাম না, ও বলছে আমি জানতাম না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারাই নাকি জানতেন না, অথচ তারা উপদেষ্টা ছিলেন, ভারী ভারী উপদেষ্টা। এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওই তৌহিদ হোসেন, তিনি বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে আমি কেউ জানতাম না, আমাকে আমাকে লুকিয়ে যাওয়া হয়েছে। ফরিদা আক্তার ইনিও বলেছেন, নজরুল অধ্যাপক নজরুল তিনিও বলেছেন। এই লোকটার নাম বেশি নিই না, নামটা ভুলে যাই বারবার, নাম বেশি নিতে ইচ্ছা করে না, এত বড় মিথ্যাবাদী এই লোকটা। এইরা এখন সব পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পিঠ তো বাঁচবে না। বিএনপি সরকার তেমন কিছু করেনি, বিএনপি সরকার সেফ এক্সিট পেয়ে যাবে, কিন্তু আপনারা কেউ সেফ এক্সিট পাবেন না। আর ভারতবর্ষ কি করে ফেরাবে তার প্ল্যান সমস্ত রেডি করা আছে, কিন্তু আমি বলতে পারবো না, বললে আপনারা সতর্ক হয়ে যাবেন, বলা যাবে না। কিন্তু শেখ হাসিনা মাথা উঁচু করে আদালতের এবং ইউনাইটেড নেশনের রায় নিয়ে তিনি দেশে ফিরবেন, তাই উনি বলেছেন আমি মাথা উঁচু করে ফিরব। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কবে নাগাদ হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন পুরোটা ইন্টারন্যাশনালি চলে গিয়েছে, এটা সময় লাগবে। আর যতক্ষণ না বর্ডার ফেন্সিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ভারত কোনো রকম অ্যাকশনে যাবে না। এই যে গত কয়েকদিন ধরে এই যে সংঘর্ষ হচ্ছে সীমান্তে, এই সংঘর্ষ আমি তো আগেই বলেছি, সংঘর্ষ একটা ছোট ফুলকি যদি বারুদের স্তূপে গিয়ে পড়ে তাহলে পরে একটা বড় বিস্ফোরণ হতে পারে। আপনাদের কতগুলো খবর দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। যেমন আইটিবিপি বলে আমাদের একটা সংস্থা আছে, ইন্দো টিবেট বর্ডার পুলিশ, তারা তিবেতটা পাহারা দেয়। যেহেতু ডেমচকে এখন প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে চীনকে ঠেকানোর জন্য, নেপাল এবং এই ভুটান এবং চীন এবং ভারত, এই তিনটে জায়গায় মিলনস্থল হচ্ছে ডেমচক। সেখানে যখন প্রচুর ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে, তখন এই আইটিবিপির সেনাদের নিয়ে আসা হয়েছে, বলা হচ্ছে পুলিশ, আসলে তারা সেনা, তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুরো শিলিগুড়ি করিডোরের একদম পেছন দিকে। এরা আর বিএসএফ, এরা দুজনে থাকবে। আসামে থাকবে আসাম রাইফেলস এবং বিএসএফ। পশ্চিমবঙ্গে থাকবে এটিএস এবং তার সঙ্গে বিএসএফ। বিহারে থাকবে বিহার রাইফেলস এবং আমাদের বিএসএফ সিআইএসএফ। বিহারে দুটো জায়গাতে দুটো অর্গানাইজেশন থাকবে, বিএসএফ থাকবে, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স, তারাও থাকবে। এছাড়া থাকছে বিএসএফ। এটা একদম উত্তরবঙ্গ পর্যন্ত এই তিনটে ফোর্সকে রেডি করা হচ্ছে। এখন যখন ভেতরে ইনভেট করা হবে না, যখন ভেতরে ইনভেট করা হবে তখন কি 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে ঢুকে গেল, তখন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? এদিকে তো 1 কোটি লোক তো জড়ো হয়ে যাবে শেখ হাসিনাকে করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। তাদেরকে সামলাবে না সরকারকে সামলাবে নাকি বর্ডার সামলাবে? কোন দিকে যাবে? আপনারই ভেবে বলুন কোন দিকে যাবে। ফলে আজ যারা নাচানাচি করছেন না, তারাই নাচানাচিটা বন্ধ করুন। ভয় পেয়েছেন, আপনাদের পালাবারও জায়গা নেই। আপনারা ভারত হয়ে পালাবেন তো ভারতের ভিসা আপনারা, এই যে সাজিদ নাকি
একটা সাজিদ আছে বোধহয়, একটা নাহিদ আছে, একটা আছে পাটোয়ারি আছে, হ্যাঁ, সার্জিস সার্জিস, আর 26 অক্ষর আছে সজীব ভুইয়া, সে একটা আছে, ইউনুস আছে, ফরিদা আক্তার আছে, তারপরে আর এক ম্যাডাম আছেন, বেশ সেজে গুজে থাকেন, চটকদার কথাবার্তা বলেন, নামটাই ভুলে গিয়েছি, তিনি আছেন। আমি বহু আগে একবার বলেছিলাম, আপনারা ঘর সংসার করছেন, কি দরকার এইসব ঝামেলার মধ্যে ঢুকে, পরবর্তীকালে তো সেই মুশকিলের মধ্যেই পড়বেন। তা আমার কথা তো কেউ শোনে না, কেউ দাম দেয় না। আজকে দেখুন কি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছেন। শেখ হাসিনা দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে তিনি আবার যখন বসবেন ক্ষমতায়, বসে তার প্রথম কাজ হবে এইগুলোকে টাইট মারা। টাইট মারা, তোলো, বিচার করো, আর ফাঁসিতে ঝোলাও। সে যদি মহিলা হয়, সে যদি পুরুষ হয়, তার বয়স 90 হলেও হবে। কারণ শেখ হাসিনাকে 87 বছর বয়সে যদি তারা ফাঁসিতে ঝোলানোর বন্দোবস্ত করতে পারে, তাহলে উনিই বা করবেন না কেন? উনি করবেন, আর ভারতবর্ষ সর্বত সহযোগিতা করবে। আমি তো বলেইছিলাম যে পুনর্গঠনের জন্য $20 বিলিয়ন দেবে ভারতবর্ষ, এবং প্রচুর কোম্পানিকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে 2 বছরের মধ্যে বাংলাদেশকে আবার একদম সেই উচ্চতায় নিয়ে যায়, যেখান থেকে উনি ছেড়ে এসেছিলেন সেই উচ্চতায় 2 বছরের মধ্যে পৌঁছে দেবেন। এর মধ্যে চাল ডাল যা যা দরকার সমস্ত কিছু পৌঁছে যাবে। ভারী শিল্প ছাড়া দেশের উন্নতি হয় না। তো এখন আপনারা অপেক্ষা করুন, আমি ডেট বলতে পারবো না, কারণ বললাম এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কবে ওদের কাছ থেকে অর্ডার আসবে, কি হবে না হবে, সেটার জন্য একটু বসে থাকতে হবে। আর আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ফেন্সিংটা কমপ্লিট হয়ে যায়। ফেন্সিং পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেতে এইবারেতে অ্যাকশনটা শুরু হবে। অ্যাকশনটা যে কোনো দিন শুরু হতে পারে, ফেন্সিং না হলেও অ্যাকশন শুরু হতে পারে। কারণ ফেন্সিং এর মতোই সমস্ত দাঁড় করিয়ে রাখার জন্যই ওই আইটিবিপি কে ডাকা হয়েছে, সিআইএসএফ কে ডাকা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারপর আমাদের সেনা আছে। ঢুকবে আমাদের সেনা, তার পেছনে থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার পেছনে সুরক্ষায় থাকবে আইটিবিপি অথবা আসাম রাইফেলস অথবা বিহার রাইফেলস, এইরকম সমস্ত, অথবা কোথাও এসটিএফ। তা আপনাদের ছাড় নেই। এখন যদি বলেন আমরা কিছু জানি না, সব জানতো ইউনুস। মালটা খাওয়ার সময়, পয়দা খাওয়ার সময় সবাই খেয়েছেন, কই তখন তো পদত্যাগ করেননি। আপনার যদি মনে হতো, আপনার মনে হয়েছিল আপনি 3বার, আমি তৌহিদ হোসেনকে বলছি, উনি বলেছেন যে আমি 3বার পদত্যাগ করতে গেছিলাম, তা বললেন না কেন? আমার তো অনেক কোম্পানি ছাড়তে চাইনি, আমি তো পদত্যাগ করবো সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করে দিয়েছি। আমি যদি পদত্যাগ করি, কাকে কে আমায় আটকাবে? কেউ আটকাতে পারবে না। আমার পোষাচ্ছে না, আমি চলে যাব। তা সালাউদ্দিন একজন আছেন না, বড় বড় কথা বলতেন, হ্যাঁ, সবাই দেখবেন ইঁদুরের মতো চুপসে গিয়েছে। ইঁদুর যেমন গর্তের দিকে ছোটে না পালাবার জন্য, এরাও ছুটোছুটি লাগিয়ে দেবেন। শুধু কটা দিন কটা মাস অপেক্ষা করুন, মানে যে কোনো দিন, মানে আমাদের তো অর্ডার যদি আসেও, ফেন্সিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা কিছু করব না। আর ফেন্সিং কমপ্লিট হয়ে গেলে, ইলেকট্রিক্যাল লাইন বসে গেলে, তারপরে তো যা করার তাই হবে। সুতরাং আপনারা অপেক্ষা করুন। শেখ হাসিনা মাথা উঁচু করে, যেমন বলেছেন দেশে ফিরবেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তার কারণটা আমি আপনাদের বলে দিলাম এবং স্ক্রিনও দেখিয়ে দিই। গতকাল 24শে মে সোমবার বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে একটি গোপন চিঠি দিয়েছেন ডক্টর
মোহাম্মদ ইউনূস। ঠিক একই সময়ে আমরা দেখলাম যে ঢাকার একটা টেলিভিশনে মুখ খুলেছেন, বেশ কিছু স্পর্শকাতর কথা বলেছেন সদ্য সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। ডক্টর ইউনূসের এই গোপন চিঠি দেওয়া এবং তৌহিদ হোসেনের মুখ খোলা, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই আলোচনাটা শুরু করবার আগেই ঢাকার যে যমুনা টেলিভিশনে মিস্টার তৌহিদ হোসেন কথা বলেছেন, সেই নিউজের স্বভাবতই প্রশ্ন জাগে, হঠাৎ কেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন মুখ খুললেন? তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কেন বলেছেন? হঠাৎ কাদের দ্বারা আদৃষ্ট হয়ে বলেছেন? কেন বলছেন তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন? তিনি কি গা বাঁচাতে চাচ্ছেন না কেন চাচ্ছেন? এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি যখন বলেছিলাম যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করতে চান, কিংবা আমি যখন বলেছিলাম যে ডক্টর ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট আছে, আমি বলেছিলাম বোধহয় 4-5 জন উপদেষ্টাকে নিয়ে তিনি সব সিদ্ধান্ত নেন, এই রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, তারপরে আসিফ নজরুল, আরো কয়েকজনের নাম বলেছিলাম। তখন মন্তব্যের সেকশনে অনেকেই বলেছিলেন যে আমি কি করে জানি, আমি কি সেখানে উপস্থিত ছিলাম কিনা, আমি চাপা মারছি, এরকম অনেক কথা বলেছিলেন। তো আজকে যখন মিস্টার তৌহিদ হোসেন এই কথাটা বললেন, তখন দেখলাম এটা শুধু ভাইরাল হলো না, এটা মানুষজন বিশ্বাসও করছে। আমি যে তথ্যগুলো আপনাদের দেই তা কখনো কখনো হয়তো সঠিক প্রমাণিত হয় না, কারণ কিছু থাকে আমার অ্যানালিসিস, কিছু অনুমান, এবং কিছু থাকে যে আমি যে তথ্যটা পেয়েছি পরবর্তীতে সেটা বদলে গেছে। কিন্তু আমার পক্ষ থেকে সবসময় একটা চেষ্টা থাকে যে আমি একটা অথেন্টিক নিউজ আপনাদের সাথে, অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। সো আজকে মিস্টার তৌহিদ হোসেন অন্তত আমাদের কিছু উপকার করে দিলেন। তো মিস্টার তৌহিদ হোসেন আজকে কেন মুখ খুলছেন, এবং তিনি বলেছেন সবকিছুতে ডিপ স্টেট থাকে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। মিস্টার তৌহিদ হোসেন কি এখনো ডিপ স্টেটের পক্ষ হয়েই কথা বলছেন? এই প্রশ্নটি কিন্তু উঠেছে। তিনি কি নতুন করে কোনো বার্তা দিলেন? যখন আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দৃঢ় কণ্ঠে বলছেন তিনি বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগের সূত্রে যতটুকু খবর পাই তাদের মধ্যেও একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে দেশে ফেরার, সেই মুহূর্তে আওয়ামী লীগ ফিরবেন বলা ডিপ স্টেটেরই লোক মিস্টার তৌহিদ হোসেনের মুখে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা যদি আপনি বিশ্লেষণ করেন যে মিস্টার তৌহিদ এর মধ্য দিয়ে একটা ইনফরমেশন বাজারে ছেড়েছে, যে সেটা হলো যে আওয়ামী লীগ ইজ রিটার্নিং, আর আওয়ামী লীগ তো আসলে অনেকেই বলেন যে আছে, আওয়ামী লীগের আবার ফেরার কি আছে, যাই হোক আওয়ামী লীগ রাজনীতিতে একদম সক্রিয় হচ্ছে, আমরা এটাই উনি বোঝাতে চেয়েছেন। এর মধ্য দিয়ে উনি দুটো বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটি তিনি ডিপ স্টেটের নির্দেশেই দিয়েছেন। একটা হলো বাজার অ্যাসেস করা, দ্বিতীয় হলো যারা জুলাই সন্ত্রাসী ছিলেন, জুলাই মাসের সেই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতিও একটা বার্তা আছে, একটা ওয়ার্নিং আছে, একটা সতর্ক সংকেত আছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, তাহলে তোমাদের পরিণতি কি হবে বাবারা, সুতরাং তোমরা এখনই হয় পালাও, আর যদি না পালিয়ে যাও তাহলে পরিণতি ভোগ করবার জন্য অপেক্ষা করো। বিটুইন দ্য লাইন্স এই দুটা মেসেজ ছিল। আর কিন্তু তিনি গা বাঁচিয়ে ডিপ স্টেট যে বাংলাদেশে একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছে, যে বারবার বলছি বাংলাদেশের রাজনীতি হাওয়া বদলে যাচ্ছে। ট্রাম্প গত রবিবার যে ফোন করে ইন্ডিয়ায় যে কথাগুলো বললেন, তার আগে মার্কো রুবিও যে কথাগুলো বলেছেন, অজিত দোভাল এবং জয়শঙ্করের সাথে মিটিং এ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যে চেঞ্জ হচ্ছে এবং এটা যে জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে সেটা খুব স্পষ্ট হয়ে উঠছে। এবং এই জায়গাটাই ডক্টর ইউনূস খুব ভীতু হয়ে পড়ছে। ডক্টর ইউনূস শুধু ভীতু হচ্ছে না, তিনি যাদের মাস্টার মাইন্ড বানিয়েছিলেন, যারা জুলাই সন্ত্রাসে নেতৃত্ব দিয়েছিল, জুলাইয়ের জঙ্গিরা, তারাও সবাই ইউনূসের কাছে এসে এখন বলছে আমাদের তাহলে কি হবে স্যার। তো সব মিলিয়ে ডক্টর ইউনূস এখন একটা অথৈ সাগরে পড়েছে, এবং এই অবস্থায় তিনি একটি গোপন চিঠি লিখেছেন পাকিস্তানের আর্মি চিফ মিস্টার আসিম মুনিরের কাছে, এবং এই চিঠিটি গতকাল ঢাকার পাকিস্তান দূতাবাসে নিয়ে গিয়েছে
তার আগের প্রেস সচিব ডাস্টবিন শফিক 11টা 47 মিনিটে পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান হায়দারের কাছে তিনি এই গোপন চিঠিটি হস্তান্তর করেন এবং তখন সেখানে উপস্থিত ছিলেন আইএসআই এর বাংলাদেশ স্টেশন চিফ। এই চিঠিতে কি লেখা আছে? এই গোপন চিঠির মাধ্যমে আসলে ডক্টর ইউনূস বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চেয়েছে এবং এই রাজনৈতিক আশ্রয় যে প্রার্থনা করবেন চীনের কাছে, সেখানে পাকিস্তানের সেনা প্রধানকে মধ্যস্থতা করবার জন্য অনুরোধ করছেন। যে কথা বলছিলাম যে ডক্টর ইউনূস নিজেও আতঙ্কিত, তার যে সাঙ্গপাঙ্গরাও আছে তারাও চিন্তিত। এই মুহূর্তে ঠিক করা হয়েছে যে তিনি 12 জনের জন্য চায়নার বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন। প্রথম দফায় 7 জন এবং দ্বিতীয় দফায় 5 জন, মোট 12 জন। এবং এই 7 জনের মধ্যে রয়েছেন তার সাবেক প্রেস সচিব ডাস্টবিন শফিক, প্রেস টিমের আরেকজন আবুল কালাম মজুমদার, তারপরে কিচেন ক্যাবিনেটের 4 জন সাবেক উপদেষ্টা এবং 2 জন ব্যবসায়ীও রয়েছেন। ডক্টর ইউনূস মনে করছেন যে যেহেতু তার বিরুদ্ধে আদালতে রিট হয়েছে, এই রিটগুলো আপাতত খারিজ হলেও এটা একটা লিগ্যাল এভিডেন্স হিসেবে রয়ে যাচ্ছে এবং এটা যে কোনো সময় পরবর্তীতে পরিস্থিতি ইউনূসের প্রতিকূলে গেলে এগুলো আবার রিভাইভ করবে, এগুলো আবার আদালতের সামনে চলে আসবে। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আগেও বলেছিলাম যে নির্বাচনের 3 দিন আগে 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি এই কিচেন ক্যাবিনেট এবং ডক্টর ইউনূস এরা সব শেষ চেষ্টাটা করেছিলেন নির্বাচন ভণ্ডুল করার জন্য, আইদার মিলিটারি কু অর সিভিল কু, যে কোনো ভাবেই হোক তারা এটা একটা চেষ্টা করেছিলেন এবং এই ইনফরমেশনটা কিন্তু তারেক রহমানের সরকারের কাছে আছে। সো তারেক রহমান সরকার এইটা, তার যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের এই বিষয়টা মনে রেখেছেন।